হ্যালো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও অফ প্রোঅ্যাক্টিভ একাডেমি। আজকের এই এপিসোডে ইনশাল্লাহ আমরা খতিয়ানের যে বেসিক ধারণা, খতিয়ানটা কি, এটি কী জন্য প্রস্তুত করা হয় সেটা সম্পর্কে দেখব এবং আপকামিং ভিডিওগুলায় হচ্ছে যেই খতিয়ানগুলো কিভাবে করবা এগুলোর সলিউশন দেখব এবং প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করব। তো ফার্স্ট থিংস ফার্স্ট, কোনো কিছু শেখার আগে সেই জিনিসটা কি সেটা জেনে নেওয়াই ভালো। তো আসো দেখি খতিয়ান কি। খতিয়ান হচ্ছে ব্যবসায়ের লেনদেনগুলো জাবেদার তারিখে ক্রমানুসারে লেখার পর সেগুলোকে পাকাপাকিভাবে শ্রেণীবিভাগ করে ভিন্ন ভিন্ন শিরোনামে যে বইতে সংরক্ষণ করা হয়। এইখানে আমি জাস্ট একটা জিনিস একটু হাইলাইট করতে চাচ্ছি, সেটা হচ্ছে পাকাপাকিভাবে একটা কথা লেখা আছে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের বুকিশ ওয়ার্ড কিভাবে আর কি বইয়ে লেখা আছে। তো এবার আমরা একটু ইজিলি বোঝার চেষ্টা করি। বাট এইটার আগে আমি জাস্ট একটা জিনিস তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যে হিসাব বিজ্ঞানের যদি আমরা সাইকেলটা দেখি, যদি হিসাব চক্রটা দেখি, তাহলে সবার আগে জাবেদা করা হয়, তারপরে সেখান থেকে খতিয়ান করা হয়। তো এই যে আমরা আগের স্টেপে জাবেদা করে আসলাম, তারপর জাবেদায় যেই আমরা লেনদেনগুলো এন্ট্রি করেছি, সেই লেনদেনগুলো আগে ফাইনালাইজ করা হয় যে হ্যাঁ, এই লেনদেনগুলো ঠিক আছে। তারপর যেই বইতে পার্মানেন্ট করার জন্য স্থানান্তর করা হয়, সেই বইটাকেই আমরা হচ্ছে খতিয়ান বলি। এইজন্যই কি বলা হয়েছে যে তারিখ অনুযায়ী লেনদেনগুলোকে পাকাপাকিভাবে করা। তো এইটা তোমাদের জন্য অনেক ইম্পোর্টেন্ট একটা এমসিকিউ হতে পারে। কোয়েশ্চেনে আসতে পারে যে কোন বইয়ের মাধ্যমে লেনদেনগুলোকে পাকাপাকি করা হয়? তো সেই ক্ষেত্রে অ্যান্সার হবে তোমার অবশ্যই খতিয়ান। তো এটা আমি আরেকটু প্র্যাকটিক্যালি তোমাকে বোঝানোর চেষ্টা করি লেনদেনের মাধ্যমে যে কিভাবে লেনদেনটাকে জাবেদা থেকে খতিয়ানে রূপান্তর করা হয়। তো স্টুডেন্ট, যেমনটি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ৩ টা জাবেদা নিয়েছি। সবার আগে হচ্ছে আমি দেখাচ্ছি ক্রয় হওয়ার পর আমার নগদান হিসাব। আমার হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাচ্ছে। তারপরে আবার ভাড়া প্রদান করলাম, সেই ক্ষেত্রে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদান হিসাব বের হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমি বিক্রয় করছি তখন আবার আমার প্রতিষ্ঠানে নগদ টাকাটা ঢুকছে। তো এইখানে তো জাবেদা নরমালি ডেট ওয়াইজ আলাদা, আলাদা দেয়া থাকে। তো এই ক্ষেত্রে আমি আমার ধরো বছর শেষে বা আমার হিসাবকাল শেষে টোটাল নগদ কত আছে সেইটা তো জানা লাগবে। আমি তো আর প্রতিবার ক্রেডিট, 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 ডেবিট, ডেবিট, ডেবিট যোগ বিয়োগ করতে বসবো না। তো সেই ক্ষেত্রেই হচ্ছে আমরা খতিয়ানটা প্রস্তুত করে থাকি। যে হিসাবের জন্য করছি তার শিরোনাম প্রদান করি এবং সেইখানে আমরা ডেবিট, ক্রেডিট দিয়ে ফাইনাল অ্যামাউন্টটা দেখাই। অর্থাৎ ওই হিসাবকালে শুধুমাত্র ওই এন্ট্রিটার জন্য কত টাকা এসেছিল সেই হিসাবটাই আমরা খতিয়ানের মাধ্যমে দেখাই। তো এটা হলো খতিয়ানের সোজা এক্সপ্লেনেশন। এখন একটা জিনিস আমি একটু সিম্পলি বলে যেতে চাই যে খতিয়ানের আরো কিছু নাম আছে। এই নামগুলো তোমাদের সিকিউর জন্য লাগবে না, বাট ফর এমসিকিউ তোমাদের হচ্ছে যেকোনোটা দিতে পারে যে নিচের কোনটাকে খতিয়ান বলা হয় বা এটাকে ধরো দিয়ে দিল যে পাকা বই, হিসাবের পাকা বই নিচের কোনটি। তো এই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে হিসাবের পাকা বই বলা হয়ে থাকে হচ্ছে খতিয়ানকে। এছাড়াও খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয়ে থাকে, এছাড়া স্থায়ী ভান্ডার বলা হয়ে থাকে। এর মধ্যে প্রথম ২ টা অর্থাৎ এই হিসাবের পাকা বই আর সকল বইয়ের রাজা, এই ২ টা খুবই ইম্পোর্টেন্ট। এই ২ টাই মূলত চলে আসবে যদি আসে। তো এরপর হচ্ছে আমরা খতিয়ানের বৈশিষ্ট্যগুলো দেখে থাকি। তোমরা যদি এসএসসি ২০২৬ বা এর পরের ব্যাচগুলো হয়ে থাকো, তোমাদের কিন্তু এবার এসএসসিতে শর্ট কোয়েশ্চেন এড করা হয়েছে। এছাড়া হচ্ছে তোমাদের বিভিন্ন এমসিকিউ বা ক নাম্বারে বলে দিতে পারে যে খতিয়ানের বৈশিষ্ট্যগুলো লেখো বা ২ টা বৈশিষ্ট্য লেখো। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট ইজিলি বোঝার চেষ্টা করি যে খতিয়ানের বৈশিষ্ট্যগুলো কী, কী? এই খতিয়ানের বৈশিষ্ট্যগুলো তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তোমরা যখন ম্যাথ করবে ইজিলি তোমাদের মাথায় অটো সেট হয়ে যাবে যে কি, কি বৈশিষ্ট্য আছে। শুধুমাত্র তোমাদের যেহেতু ধারণা দিচ্ছি এই এপিসোডে, সুতরাং আমি বলে যাচ্ছি। তো তোমরা জাস্ট মাথায় রাখবা, মুখস্থ করার দরকার নেই। তো ১ম এই দেখছি প্রতিটি হিসাবের জন্য আলাদা, আলাদা উদ্বৃত্ত বের করা হয়। প্রতিটি হিসাবের জন্য আলাদা, আলাদা উদ্বৃত্ত কি? এই যে দেখো, এখানে আমি নগদানের জন্য আলাদা একটা খতিয়ান বের করব। আবার যদি আমাকে বিক্রয় করতে বলতো, সেই ক্ষেত্রে আমি আলাদা ঘর করতাম। আবার যদি আমাকে ভাড়া হিসাব চাইতো, সেই ক্ষেত্রে আমি আবার ৩ নাম্বার একটা ঘর বানাইতাম। এইজন্যই এখানে বলা হয়েছে যে প্রত্যেকটি হিসাবের জন্য আলাদা, আলাদা একটি উদ্বৃত্ত বের করা হয়। মানে প্রত্যেকটা হিসাব তোমাকে যেটা, যেটা বের করতে বলবে সেটার জন্য আমরা আলাদা একটা বক্স করব। তারপরে বলেছে প্রতিটি হিসাবে শিরোনাম দিতে হবে। তো শিরোনাম বলতে হচ্ছে হেডিং দিতে হবে। অর্থাৎ নগদান করলে যেই আমরা বক্সটা করছি সেখানে নগদান হিসাব লিখে নিতে হবে। আবার বিক্রয় হিসাব করতে বললে এই তো শিরোনামে বিক্রয় হিসাব দিয়ে নিতে হবে। অর্থাৎ আনলাইক জাবেদা যেমন সবকিছু accumulated বা একত্রিত ছিল, এখানে হচ্ছে একত্রিত না। এখানে আমরা স্পেসিফিক টপিক নিয়ে কাজ করছি আর ওই টপিকটার হেডিংটা আমাদের বক্সের উপর দিয়ে নিতে হবে।
এরপর আমরা দেখতে পাচ্ছি খতিয়ানে উদ্বৃত্তের সাহায্যে গাণিতিক শুদ্ধতা যাচাই। এটা হচ্ছে ভালো একটা এমসিকিউর জন্য আসতে পারে, বাট এত ইম্পর্টেন্ট না, কারণ গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের আরো কিছু পদ্ধতি আছে। তারপরে এইখানে দেখো হিসাবের জন্য টি ছক এবং চলমান জের ছক, অর্থাৎ আ খতিয়ান করার জন্য ২ টা ঘর আমরা নরমালি ব্যবহার করে থাকি। একটা হচ্ছে টি ছক আর একটা হচ্ছে চলমান জের ছক। তো এই ২ টা ছকেই হচ্ছে আমরা খতিয়ানটা প্রস্তুত করতে পারি। তো এই ২ টা ছকই কিভাবে প্রস্তুত করা যায় সেটা আমরা ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি শেখার চেষ্টা করব। তো আপাতত এইটাই মনে রাখো যে খতিয়ানের জন্য ২ টা ঘর ব্যবহার করা যায়। এরপর খতিয়ানের উদ্বৃত্তের সাহায্যে রেওয়া মিল প্রস্তুত করা হয়। এই যে দেখো, এইখানে আমি একটা স্টেপ লিখেছিলাম যে জাবেদার পর খতিয়ান। এখন এই খতিয়ানটা প্রস্তুতি করা হয় যাতে এরপর আমরা এর যে পরের স্টেপ আছে রেওয়া মিল সেটা প্রস্তুত করতে পারি। অর্থাৎ যদি আমি হিসাব চক্রটা আরেকবার একটু মনে করি, জাবেদা প্রস্তুত করা হয় যাতে খতিয়ান প্রস্তুত করতে পারি, আর খতিয়ান প্রস্তুত করা হয় যাতে আমরা খতিয়ান থেকে রেওয়া মিল প্রস্তুত করতে পারি। তারপরে জাবেদার সাহায্যে খতিয়ান প্রস্তুত করা হয়। এই তো লাস্টের ২ টা কি? লাস্টের ২ টা হচ্ছে বেসিক্যালি আমার হিসাব চক্রের কথা বলা হয়েছে। অর্থাৎ অ্যাকাউন্টিং এর যে সাইকেলটা আছে কোনটার পর কি করতে হবে, এই লাস্টের ২ টা জাস্ট ওই সাইকেল বলা হয়েছে যে জাবেদা প্রস্তুতি করা হয়, সেই জাবেদার লেনদেনগুলো দিয়ে খতিয়ান প্রস্তুত করা হয় এবং যে খতিয়ানটা আমরা প্রস্তুত করছি সেখান থেকে আমরা রেওয়া মিল প্রস্তুত করছি। তো এই ছিল খতিয়ানের বৈশিষ্ট্য। এবার আরেকটা খুব ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন জেনে রাখা ভালো, প্রায়ই এসে পড়ে বা এমসিকিউতে আসতে পারে যে জাবেদা খতিয়ানের ডিফারেন্সটা কোথায়? সেই ক্ষেত্রে আমরা একটু জাবেদা খতিয়ানের ডিফারেন্সটা দেখব। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে জাবেদা হচ্ছে প্রাথমিক বই এবং খতিয়ানটা কি? খতিয়ানটা হচ্ছে এর পরের স্টেপ, অর্থাৎ পাকাপাকি করার বই। যে তুমি জাবেদায় ধরো এন্ট্রি করেছো যে তোমার এত টাকা এই খরচে হইছে, এখন ওই খরচগুলাকে তুমি খতিয়ানের মাধ্যমে ফাইনালাইজ করছো। তো আমরা এবার একটু দেখি বক্সে কি লেখা আছে। খতিয়ানকে আমরা হচ্ছে পাকা বই বলবো, অর্থাৎ এইখানে পার্মানেন্ট করা হয়, যেগুলো আমরা কি করি হিসাবের প্রাথমিক বই বা জাবেদায় লিপিবদ্ধ করি। এরপর কি খতিয়ান ছাড়া চূড়ান্ত হিসাব প্রস্তুত অসম্ভব, অর্থাৎ খতিয়ান কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট অফ অ্যাকাউন্টিং, বাট এখানে বলা হয়েছে জাবেদা না থাকলেও সরাসরি খতিয়ান প্রস্তুত করা যায়। এটার মানে কি, যদি আমি মনে করো জাবেদা নাও করি সেই ক্ষেত্রেও আমরা কিন্তু খতিয়ানটা প্রস্তুত করতে পারি। ধরো তোমাদের মধ্যে যারা এইচএসসির আছো তারা কিন্তু অলরেডি এই প্রসেসটা করতে পারো। আর লাস্টে বলা হয়েছে যে খতিয়ানে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। খতিয়ানে শুধুমাত্র একটা বক্স আঁকা হয় এবং সেই বক্সে যেই তারিখে যেই এন্ট্রিগুলা হয়ে থাকে সেই এন্ট্রিগুলা বসানো হয়ে থাকে। কিন্তু জাবেদার ক্ষেত্রে কিন্তু ব্যাখ্যা বলতে ওই তো ডেবিট ক্রেডিটের হিসাবগুলা লেখা লাগে। অর্থাৎ কোন দিকে টাকাটা যাচ্ছে, কিভাবে যাচ্ছে বা কিভাবে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে। তো এই ছিল তোমার জাবেদা ও খতিয়ানের মধ্যে মূল পার্থক্য। তো এখন আমরা আসবো আমাদের আজকের ভিডিও লাস্ট টপিকে, সেটা হচ্ছে খতিয়ানের প্রকারভেদ। তো খতিয়ানকে মূলত ২ টা ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে সাধারণ খতিয়ান আর সহকারী খতিয়ান। তো আমরা মূলত সাধারণ খতিয়ানটাই প্রস্তুত করে থাকি। সহকারী খতিয়ানটা খুব বেশি ডিফারেন্ট না, বাট এটা জাস্ট হচ্ছে একটু নামের ডিফারেন্ট। তো আমরা একটু বুঝি আসো। সাধারণ খতিয়ানটা হচ্ছে যেখানে সাধারণত সম্পদ, দায়, আয়, ব্যয় এইসব নামে লিপিবদ্ধ করা হয়ে থাকে। ধরো আমি এইখানে যে তোমাদের একটা খতিয়ান দেখানোর চেষ্টা করেছি, সেখানে ধরো নগদানের জন্য নগদান করলাম। আ ভাড়ার জন্য ভাড়া হিসাব করব, ক্রয়ের জন্য ক্রয় করব। এইটাই হচ্ছে আমার সাধারণ জাবেদা। অর্থাৎ যেই লেনদেনটা হচ্ছে বা যেই লেনদেনের জন্য রেকর্ড করছি শুধুমাত্র ওই নামটা দিয়ে আমাদের হচ্ছে খতিয়ানের বক্সটা বা খতিয়ানের যে ঘরগুলো আছে সেগুলোকে প্রস্তুত করা। কিন্তু তোমার ব্যবসা প্রতিষ্ঠানে এখন পাওনা আছে বা দেনাদার আছে। এখন তোমাকে সেইটার খতিয়ান করতে বলল। তুমি শুধুমাত্র দেনাদার নাম দিয়েই তোমার খতিয়ানটা প্রস্তুত করলা। সেই ক্ষেত্রে এটাকে আমরা বলব হচ্ছে সাধারণ খতিয়ান। মানে এইখানে হচ্ছে আমার যেই আলাদা দেনাদার আছে তাদের কিন্তু আমরা আলাদা করছি না। সেই ক্ষেত্রে আমরা টোটাল দেনাদার লিখছি এবং দেনাদার টোটাল যত টাকা আছে অর্থাৎ একত্রীকরণ করার পর ধরো তোমার রহিম, করিম, জসিম সব দেনাদার মিলে যত টাকা আসবে সেই অ্যামাউন্টটাকে যেই বক্সে দেখাবে সেইটাই হচ্ছে সাধারণ খতিয়ান। এখন ধরো তোমার ব্যবসা প্রতিষ্ঠান XYZ কোম্পানির সাথে অনেক হচ্ছে বড় আকারে বা অনেক বড় অঙ্কের ধারে বা পাওনায় লেনদেন পরিচালন করে থাকে। সেখানে হচ্ছে প্রতিনিয়তই তারা তোমাদের থেকে ধারে ক্রয় করে থাকে বা ধারে বিক্রয় করে থাকে। তো এখন কিন্তু তুমি যদি এই XYZ কে এই দেনাদারের আন্ডারে ফেলাও তাহলে কিন্তু তুমি কনফিউজড হয়ে যাবে। কারণ এইখানে ধরো তুমি অনেকজনকে রাখছো, বাট তোমার XYZ এর ব্যাপারে আলাদা তথ্য রাখা প্রয়োজন। তো সেই ক্ষেত্রে তুমি শুধুমাত্র দেনাদার এবং পাওনাদারের ব্যক্তিগত হিসাবগুলো নিয়ে, ধরো XYZ কোম্পানি হচ্ছে তোমার একজন আম রেগুলার ক্রেতা বা বিক্রেতা। এখন সে অনেক ধারে ক্রয় বিক্রয় করে। তুমি তাদেরকে ওই সাধারণ দেনাদার, পাওনাদার খতিয়ানে এড করবা না। তুমি শুধুমাত্র তাদের নাম দিয়ে আলাদা একটা দেনাদার, পাওনাদারের যদি খতিয়ান প্রস্তুত করে থাকো সেটাকে আমরা বলব হচ্ছে সহকারী খতিয়ান।
তো তোমাদের ধরো কোয়েশ্চেন আসতে পারে মিস্টার রহিম হাইফেন পাওনাদার। তো এই খতিয়ানটি কি ধরনের খতিয়ান? সাধারণ না হচ্ছে সহকারী খতিয়ান। তো সেই ক্ষেত্রে তোমরা বুঝতেই পেরেছো, যদি খতিয়ানে স্পেসিফিক কারোর নাম, কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির মালিকানার নাম থাকে, সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলবো সহকারী খতিয়ান। তো এই ছিল হচ্ছে তোমাদের সাধারণ এবং সহকারী খতিয়ানের ডিফারেন্স। তো তোমরা যদি আজকের ভিডিওটি ভালোমতো বুঝে থাকো এবং প্রত্যেকটা ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল টপিক ধরতে পারো, তাহলে ইনশাল্লাহ এই টপিকগুলো নিয়ে তোমার আর কোনো প্রবলেম হবে না। অ্যান্ড খতিয়ান থেকে তোমাদের যে কোনো কোয়েশ্চেনই আসুক না কেন, এমসিকিউ আকারে বা থিওরিটিক্যাল আকারে, ইনশাল্লাহ সেখান থেকে ফুল মার্ক তোমরা অ্যান্সার করতে পারবা। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, অ্যান্ড আমাদের একটি ফেসবুক পেজ আছে, সেখানেও ফলো করে রাখতে পারো। ইনশাল্লাহ এর পরের ভিডিওগুলোতে খতিয়ানের যেই ২টা ধাপের ব্যাপারে, খতিয়ানের যেই ২টা পদ্ধতির ব্যাপারে বললাম, টি ছক এবং চলমান যে ছক পদ্ধতি, সেগুলো কভার আপ করার চেষ্টা করবো অতি দ্রুত। ধন্যবাদ।